লিমিটের জায়গা থেকে, ঠিক আছে, লিমিটের জায়গা থেকে। তো আমরা আমাদের আজকের টপিক হচ্ছে অন্তরীকরণ। ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো এইটা একটু ভালোভাবে একটু বুঝে নিই, কারণ আমাদের পদার্থবিজ্ঞানেও অন্তরীকরণ বিষয়টা অনেক জায়গায় কিন্তু ব্যবহৃত হয়, অনেক জায়গায় ব্যবহৃত হয় অন্তরীকরণ এবং সমাকলন। তাই অন্তরীকরণ এবং সমাকলন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা দরকার। শুধুমাত্র মুখস্থ না করে আমরা একটু আইডিয়া নিব, ঠিক আছে? তো আইডিয়া নিচ্ছি। তো প্রথমে আমরা একটা রেখা দাগালাম, মূল বিন্দুগামী রেখাই দাগাই, তাহলে ব্যাখ্যা করতে সহজ হবে। এক অক্ষ বা বুঝতে চিত্রটাও দেখতে সুবিধা লাগবে। তো এখানে আমি একটা সরল রেখা দাগাইছি, যেটা হচ্ছে মূল বিন্দুগামী। এই সরল রেখার উপর দুইটা বিন্দু আমি আগে নিয়ে নিই। দেখো তো, এই সরল রেখার যে দাগিয়েছি একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে প্রত্যেকটা বিন্দুতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একই পরিমাণ কোণ উৎপন্ন করেছে। কারণ সরল রেখার ডেফিনেশনই হচ্ছে, হ্যাঁ, যে কোনো বিন্দুর চলার পথ যদি এমনটা হয় যে দিক পরিবর্তন না করে। দেখো তো, দিক পরিবর্তন কিন্তু করে নাই, এই যে একেবারে এভাবে চলে যাচ্ছে। দিক পরিবর্তন করে নাই মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তার কোণেরও পরিবর্তন হবে না। এটা হচ্ছে সরল রেখা। তো এইটা ধরে নিলাম থেটা কোণে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে, ঠিক আছে? তো আমাদের জানা আছে যে সরল রেখার ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান, অর্থাৎ ট্যান থেটা দ্বারা ঢালকে সংজ্ঞায়িত করা হয়। থেটাটা হচ্ছে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা কিন্তু থেটা। অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হতে হবে, ঠিক আছে? তো এই সরল রেখার উপরে দুইটা বিন্দু নিলাম, এ একটা বিন্দু, যেখানে একটা বিন্দু নিলাম, বি একটা বিন্দু নিলাম। তো এ বিন্দুর স্থানাঙ্ক দিলাম x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক দিলাম x2 y2, ঠিক আছে? তো দেখো তো, লম্ব যদি টানি, এইটুকা মান হচ্ছে x1 হবে আর এইটুকা মান হবে হচ্ছে y1। খুবই সিম্পল কথা। এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমার x1 y1 হয়, তাহলে এ বিন্দুটা এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করেছে ছোট হাতের x1, আর y অক্ষ বরাবর অতিক্রম করেছে ছোট হাতের y1। এখান থেকে যদি লম্ব টানি আমি আবার এখান থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে? একটু বাঁকা হতে পারে। তো এইটুকা দূরত্ব তাহলে কি হবে? x2 হবে। এটুকা দূরত্ব হবে হচ্ছে x2, আর এই পুরা দূরত্বটা হবে y2। এই পুরা দূরত্বটা হবে হচ্ছে y2, যেহেতু বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। ওকে, এখান থেকে যদি একটা লম্ব টানি, মনে করে এখানে এ বিন্দু থেকে লম্ব টানলাম, তাহলে দেখো তো, এটার নাম দিলাম টি, লম্বের নাম দিলাম এটি। তাহলে এইটুকা দূরত্বের নাম হবে হচ্ছে y1, যেহেতু লম্ব টেনেছি। এটা যদি আমি এম দিই, এটা যদি এন দিই, খেয়াল করে তো, এ এম আর এই টি এনটা সমান হবে, যেহেতু আমি লম্ব টেনেছি। এটা লম্ব টেনেছি, এটি লম্ব টেনেছি। এবার একটা জিনিস খেয়াল করো তো, এইটাও কিন্তু থেটা হবে, যেহেতু এটা লম্ব টেনেছি, মানে কি এক্স অক্ষের সাথে সমান্তরাল, এক্স অক্ষের সাথে সমান্তরাল। এটা থেটা, এটা থেটা। এক্স অক্ষের সাথে এই সরলরেখা দেখো থেটা কোণ উৎপন্ন করেছে। প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু সে থেটা কোণ উৎপন্ন করবে। ও বিন্দু বলো, এ বিন্দু বলো, বি বিন্দুতে, সি বিন্দু, যতগুলা বিন্দুই নাও না তুমি এই সরলরেখার উপরে, প্রত্যেকটা বিন্দুই কিন্তু, প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ওই থেটা কোণই উৎপন্ন হবে, সরলরেখার দিক যেহেতু পরিবর্তন হচ্ছে না। ওকে, এখন আমরা একটা কাজ করি, যে এই সরল রেখার যে পরিবর্তন হলো, এ থেকে বি বিন্দুতে আমরা গেলাম, পরিবর্তন কতটুকু হয়েছে? দুইটা পরিবর্তন হয়েছে, একটা এক্স অক্ষ বরাবর পরিবর্তন, একটা ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, ঠিক আছে?
এ থেকে যখন আমরা বি বিন্দুতে গেছি, খেয়াল করে দেখো, এ থেকে বি বিন্দুতে গেলাম, এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন গেলাম একটা সরল রেখার উপরে, তখন এক্স অক্ষ বরাবর পরিবর্তন দেখো তো, এক্স অক্ষ বরাবর পরিবর্তন কতটুকু হয়েছে। এক্স অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে, দেখো খেয়াল করে, এ তে ছিল আমার দূরত্ব x1 আর বি তে যা হচ্ছে x2, এখান থেকে এইটুকু হচ্ছে x2 আর এটুকু হচ্ছে x1, তাহলে x1 থেকে x2 তে গেছে, তাহলে পরিবর্তন কত হয়েছে, x2 বিয়োগ হচ্ছে x1 হয়েছে। এটা নামকরণ করে দিলাম, মনে করো ডেল এক্স। পরিবর্তনটাকে সাধারণত ডেল দ্বারা লেখা সূচিত করা হয়। এবার ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা করে দেখো তো, এই যে এখানে ছিল আমার এইটুকা y1 বা এইটুকা y1 একই কথা, আর এই পুরাটা হচ্ছে y2, তাহলে আমাদের পরিবর্তন কতটুকু, আমি যদি লাল কালি দিয়ে একটু দেখায় দিই, এই যে এইটুকা পরিবর্তন, এই যে বি থেকে টি পর্যন্ত, মানে হচ্ছে y2 বিয়োগ y1, y2 বিয়োগ হচ্ছে y1, এটা আমার নাম দিলাম ডেল ওয়াই। তার মানে এই এ থেকে টি পর্যন্ত এইটুকা পরিবর্তন হচ্ছে এটা, এইটুকার নাম হচ্ছে ডেল এক্স, আর এই যে লিখেছি আমি এইটুকার নাম হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, তার মানে বিটি ইজ ইকুয়াল টু ডেল ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, আর এই যে এম এন ইজ ইকুয়াল টু, এম এন আর এটি কিন্তু সমান, যেহেতু লম্ব টেনেছি তাই না, এটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স। তার মানে এক্স অক্ষ বরাবর পরিবর্তন ডেল এক্স, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই। আমরা একটু লিখি তো, যে এ থেকে বি তে যখন গেলাম, হ্যাঁ, এক্স অক্ষে বরাবর, আমি একটু ঐকিক নেমে লিখছি, একটু ছোট ধীরে ধীরে পড়াচ্ছি, এটা একটু খুবই কনসেপচুয়াল। তোমরা যারা হচ্ছে আগে ভেক্টর এগুলো পড়িয়েছিলাম একবার, বলেছিলাম যে আসলে ডিফারেন্সিয়েশনটা গণিতেও আছে, অনেকটাই জায়গা জুড়ে রয়েছে, আর পদার্থবিজ্ঞানের সব জায়গায় এই ডিফারেন্সিয়েশনের ব্যবহার আছে, তোমরা লক্ষ্য করে থাকবা। আমরা যখন ত্বরণের সংজ্ঞা দিয়েছি, আমরা যখন বেগের সংজ্ঞা দিয়েছি, তাৎক্ষণিক বেগের সংজ্ঞা দিয়েছি, তখন কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা এনেছি, লিমিটের কনসেপ্টটা কিন্তু এনেছি। এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, ডেল এক্স পরিবর্তনে, যখন আমার এ থেকে বি তে গেলাম, এক্স অক্ষ বরাবর ডেল এক্স পরিবর্তনে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা কত হয়েছে দেখো তো, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে ডেল ওয়াই। ঠিক আছে, পরিবর্তন হয়েছে ডেল ওয়াই। এখন এক্স অক্ষ বরাবর যদি একক পরিবর্তন করলাম, এক্স অক্ষ বরাবর ডেল এক্স এর জায়গায় আমি একক পরিবর্তনে কতটুকু পরিবর্তন হবে ওয়াই অক্ষ বরাবর, সেটা একটু বের করতে যাচ্ছি। ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স। তার মানে এইটাকে কি আমরা বলতে পারি না, পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স অক্ষ বরাবর পরিবর্তনের সাপেক্ষে, এক্স এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে বা এক্স অক্ষ বরাবর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনের হার, কিন্তু যে ডেল এক্স পরিবর্তনে যদি আমার ডেল ওয়াই পরিবর্তন হয় ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমরা একক পরিবর্তন করি, একক কথাটা যখন আসে তখন কিন্তু আমরা হার বলি। যেমন বেগের পরিবর্তনের হার বলতে আমরা কি বুঝি, একক সময়ে যে পরিমাণ বেগ পরিবর্তিত হয়। যদি বলি সরণের হার, কি বলি আমরা, একক সময়ে অবস্থানের কতটুকু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের হার। এখানে আবার এক্স অক্ষ বরাবরের সাপেক্ষে, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কিন্তু, হ্যাঁ, ডেল ওয়াই ভাগ ডেল এক্স কে আমরা বলতে পারতেছি যে পরিবর্তনের হার হয়েছে কার সাপেক্ষে, এক্স অক্ষ সাপেক্ষে। তো পরিবর্তনের একটা হার পেয়েছি আমরা, পরিবর্তনের হার পেয়েছি। ঠিক আছে, কার সাপেক্ষে, কার, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। স্বাধীন চলক কোন অক্ষ বরাবর দিই আমরা, এক্স অক্ষ বরাবর দিই। আমরা স্বাধীন চলক কথাটা কেন আনলাম, কারণটা হচ্ছে সবসময় তো আর এক্স আর ওয়াই থাকবে না তোমার, তুমি যখন সময় এবং ত্বরণের গ্রাফ আঁকাবা, সময় এবং বেগের গ্রাফ আঁকাবা, তখন তো আর এক্স ওয়াই থাকবে না, তাই এক্স অক্ষ বরাবর যেটা দিব আমরা, যে চলকটা দিব সেটাকে বলবো আমরা স্বাধীন চলক, আর ওয়াই অক্ষ বরাবর যে চলকটা আমরা দিব সেটাকে বলবো আমরা অধীন চলক, ইন জেনারেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলছি যে এক্স অক্ষ বরাবর আমি এক্স চলক দিয়েছি, তাই আমরা বলছি যে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হারও বলতে পারি এটাকে। ঠিক আছে, ইন জেনারেল, একেবারে জেনারেলটা, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। বেসিক কথা হচ্ছে পরিবর্তনের হার আমরা বের করেছি, ডেল ওয়াই ভাগ ডেল এক্স। একটু একটু খেয়াল করো তো, এখানে এই যে আমি যে এখানে থেটা দিয়েছি, লাল ডেল ওয়াই দিয়েছি, এটা লাল হচ্ছে ডেল এক্স, এই যেটুকু ডেল এক্স, এখানে একটা টিক চিহ্ন দিলাম দুইটা। এই ত্রিভুজটা নাও তো, এই যে লাল দিলাম, লাল দিলাম, লাল দিলাম, বিএটি ত্রিভুজে, ত্রিভুজ বি এ টি এ,
এই ত্রিভুজে খেয়াল করো, লাল করে লিখলে দেখতে তেমনটা ভালো দেখায় না। এই ত্রিভুজে খেয়াল করো তো, টেন থেটাটা একটু কি দেখেছো? টেন থেটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। লম্ব কি দেখো তো, বিটি। লম্ব এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব দেখো তো বিটি, আর ভূমি হচ্ছে এটি। এটি বিটি মানে বেসিক্যালি কি ডেল ওয়াই আর ডেল এক্স। দেখো তো এতক্ষণ পর্যন্ত আমরা যে পরিবর্তনের হার বের করলাম, এই কথাটাকে বেসিক্যালি বলা গেল হচ্ছে ঢাল। ঢাল বলা গেল, কারণ ট্যান থেটা মানেই ঢাল। তাহলে ট্যান থেটা সরলরেখার ক্ষেত্রে আমরা ঢাল বের করলাম ডেল ওয়াই ডেল এক্স। এই এখন খেয়াল করো তো, যেহেতু এই সরলরেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ কিন্তু সেম সেম হবে। কারণ কি, এই বিন্দু ও বিন্দু তুমি চিন্তা করতে, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, তুমি তোমাকে যখন প্রশ্ন করি ও বিন্দুতে ঢাল কত, ট্যান থেটা বলবা। এ বিন্দুতে ঢাল কত, ট্যান থেটা। বি বিন্দুতে ঢাল কত, ট্যান থেটা। সরলরেখার তিনটা বিন্দু নিলাম। দেখো তো তিনটা বিন্দুতেই এই ট্যান থেটার মান কি পরিবর্তনশীল? প্রশ্নের উত্তর হচ্ছে না, পরিবর্তনশীল না। পরিবর্তনশীল না, কারণ সরলরেখা প্রত্যেকটা বিন্দুতে থেটার পরিমাণ সেম সেম আছে এক্স অক্ষের সাথে, ধনাত্মক দিকের সাথে। ঢালের পরিমাণ তাহলে পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরলরেখার ক্ষেত্রে ঝামেলা নেই, আমরা ইজিলি ট্যান থেটা ইজিক্যাল টু ডেল ওয়াই ভাগ ডেল এক্স এর মাধ্যমে ঢাল বের করলাম, এবং এই পরিবর্তনের হারটা সুষম। সুষম কারণ হচ্ছে কোনো জায়গায় পরিবর্তন মানে ঢালের কোনো পরিবর্তন হচ্ছে না। এমন ভাবে পরিবর্তন হয়ে সরলরেখাটা এমন ভাবে উঠেছে উপরের দিকে, এক্স অক্ষের দিকে এমন ভাবে কোণ উৎপন্ন করেছে ধনাত্মক দিকের সাথে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ঢালের পরিমাণ সেম সেম। ঢাল বের করতে আমাদের ঝামেলা নেই, এবং যে কোনো একটা বিন্দুতে ঢাল বের করলেই আমরা বলতে পারবো যে ওই সরলরেখার ঢাল এটা ডেল ওয়াই ডেল এক্স। তুমি যে কোনো বিন্দুতেই ডেল ওয়াই ডেল এক্স বের করো নাকি, এখানে এখানে সেখানে, এনি পয়েন্ট, যে কোনো বিন্দুতেই যদি তোমাকে বলা হয় ঢাল বের করো, তুমি যে কোনো বিন্দু ডেল ওয়াই ডেল এক্স অন্তর অনুপাত নিলে ঢাল পাবা, অথবা থেটার পরিমাণ জানলে আমি ঢাল পাবো। দেখো ঢাল কয়ভাবে পাচ্ছি, দুই ভাবে। একটা হচ্ছে কি, কোণের পরিমাণ জানতে হবে, কোন বিন্দুতে, যে বিন্দুতে ঢাল নির্ণয় করবো সেই বিন্দুতে কোণের পরিমাণ জানতে হবে। অথবা যদি তুমি দুইটা বিন্দু নিয়ে কাজ করো, দুইটা বিন্দু লাগবে কিন্তু ঢাল নির্ণয় করতে। দেখো তো খেয়াল করো তো কনসেপ্ট কি বলে, বিন্দুর সাহায্যে যদি তুমি ঢাল নির্ণয় করো, স্থানাঙ্কের মাধ্যমে যদি ঢাল নির্ণয় করো, ঢাল মানেই হচ্ছে পরিবর্তনের হার। তার মানে ওয়াই অক্ষ বরাবর কিছু না কিছু পরিবর্তন হতেই হবে, পাশাপাশি এক্স অক্ষ বরাবর কিছু না কিছু পরিবর্তন হতেই হবে। কনসেপ্টটা কি বলে, ওয়াই অক্ষ বরাবর যদি একটুও পরিবর্তন না হয়, ডেল ওয়াই এর মান 0 হবে। এক্স অক্ষ বরাবর যদি একটুও পরিবর্তন না হয়, ডেল এক্স ইকুয়াল 0 হবে। তাহলে সামথিং ডিভাইড বাই 0 আনডিফাইন্ড, আবার উপরে 0 ভাগ সামথিং 0। তার মানে কি, ঢাল নাই মানে পরিবর্তন নাই। ঢাল নাই মানে হচ্ছে পরিবর্তন নাই, ঠিক আছে? সেটা তো আর ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি যদি ঢাল বের করতে চাই, তাহলে কমপক্ষে এক্স অক্ষ বরাবর পরিবর্তন কিন্তু লাগবে। সামথিং ডিভাইড বাই 0 হওয়া যাবে না, কিন্তু 0 হলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। সামথিং ডিভাইড বাই 0 হলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এক্স অক্ষ বরাবর কিছু না কিছু পরিবর্তন লাগবেই লাগবে, লাগবেই লাগবে। তো কিছু পরিবর্তন মানে কি, এক্স অক্ষ বরাবর কিছু পরিবর্তন মানে কি, কিছু পরিবর্তন মানে হচ্ছে যে এক্স ওয়ান এবং এক্স টু এর মধ্যে কিছু পার্থক্য থাকতে হবে, দুটা ভিন্ন ভিন্ন বিন্দু হতে হবে, দুটা ভিন্ন ভিন্ন বিন্দু হতে হবে। এইবার তোমাকে বললাম, এখানে কিন্তু ঝামেলা হলো না, কিন্তু যে কোনো বিন্দুতে ঢালের পরিমাণ সেম সেম, যেহেতু কোণের পরিমাণ চেঞ্জ হচ্ছে না। এইবার একটু খেয়াল করো তো, এবার আমরা ঢাল নির্ণয় করবো আবারও, ওইটা একটু দেখলাম। এইবার আবার একটু চিত্র দাগালাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগালাম, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। এবার বললাম যে সরল রেখার ঢাল নির্ণয় করো, সরল রেখার ঢাল নির্ণয় করো, সরি, বক্ররেখার ঢাল নির্ণয় করো। বক্ররেখা তো বাঁকা একা বেঁকা রেখা, তো আমি একটা আঁকা বাঁকার মধ্যেও একটা মোটামুটি এরকম দাগালাম, এরকম একটা দাগালাম, বাঁকা সুষম বাঁকা দাগালাম আর কি, বেশি আঁকা বাঁকা দাগাই নাই। বক্ররেখার ঢাল নির্ণয় করলাম, এটা নির্ণয় করে চাচ্ছি, ধরে নিচ্ছি বক্ররেখাটা হচ্ছে y ইজিক্যাল টু এক্স স্কোয়ার, বা ফাংশন অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তোমাদের ইয়ার জন্য বলে রাখছি, সরল রেখার সমীকরণে কখনোই এক্স এর পাওয়ার একের বেশি হবে না, বা ওয়াই এর পাওয়ার একের বেশি হবে না কিন্তু, ঠিক আছে? কিন্তু বক্ররেখার সমীকরণে কিন্তু এই দেখো স্কোয়ার হয়ে গেছে। তার মানে যখনই আঁকা বেঁকা রেখা, তখন স্কোয়ার কিউব
মানে বিভিন্ন রকম পাওয়ার হবে, রুট ওভার বিভিন্ন রকম। শুধুমাত্র সরল রেখার ক্ষেত্রে আমাদের জেনারেল ইকুয়েশন হচ্ছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। মানে এক্স এর পাওয়ার 1 এর চাইতে বেশি হবে না, আবার ওয়াই এর পাওয়ার 1 এর চাইতে বেশি হবে না। এক্স থাকতেও পারে, শুধু ওয়াই থাকতে পারে, আবার শুধু এক্স থাকতে পারে। এক্স আর ওয়াই দুটাই থাকতে পারে সমীকরণের মধ্যে, কিন্তু কিন্তু এক্স এর পাওয়ার 1 এর চাইতে বেশি হবে না, বা ওয়াই এর পাওয়ারও 1 এর চাইতে বেশি হবে না, বা রুট ছোট হবে না, কিউবিক রুট ঘনমূল কিছুই হবে না। এগুলো থাকলে কি বুঝে ফেলবো আমরা? এটা বক্ররেখা, ওইটা আর সরল রেখার মধ্যে পড়ে না। এবার এটা তোমাদের যদি বুঝাই, এখানে থেটার পরিমাণ দেখো তো, এই যে এই পয়েন্টে থেটার পরিমাণটা হচ্ছে, এই যে এই পয়েন্ট থেটার পরিমাণ হচ্ছে এই যেটা, এই পয়েন্টে থেটার পরিমাণ কত দেখো তো, এটা 2 দিলাম, আর আমি লিখতে পারলাম না, ঠিক আছে, থেটা 1 থেটা 2 থেটা 3 এক লিখতে পারলাম না, থেটা লিখতে পারতেছি না। খেয়াল করে দেখো কোন পয়েন্টের সঙ্গে থেটার কিন্তু মিল নেই। খেয়াল করে দেখো, এখানে আমার থেটা 1, এখানে থেটা 2, থেটা 3, থেটা 4, থেটা 4 5 তার এমনি এমনি লিখি নাই, লিখছি তো মনের দুঃখে, কারণ কোন জায়গাতেই থেটার মানটা সমান নাই। এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কোন পয়েন্টে, অনেকগুলা পয়েন্ট নিয়েছি, খেয়াল করে দেখো থেটার মান কিন্তু সমান নাই। এখন আমি বক্ররেখার ঢাল বের করতে চাই, একেবারে একটা বক্ররেখা দিয়েছি। এখন কিভাবে আমি ঢাল নির্ণয় করব? আমাকে কিন্তু এবার বলে দিতে হবে বিন্দুর পরিমাণ। কারণ এখানে যদি বলি যে এই বক্ররেখার ঢাল বক্ররেখার ঢাল কথাটা ভ্যালিড না, ইনভ্যালিড কথা। বক্ররেখার ঢাল কথাটা ইনভ্যালিড। প্রশ্ন হচ্ছে কেন স্যার? কারণ বক্ররেখার এই বিন্দুতে ঢাল নাকি এই বিন্দুতে, নাকি এই নাকি এই নাকি এই নাকি এই বলে দিতে হবে তোমাকে, উল্লেখ করে কনফার্ম করে বলে দিতে হবে বক্ররেখার এই বিন্দুতে ঢাল বের করব আমরা। কারণটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু তুমি এখানে কিন্তু সুন্দর মতো বলতে পারলা যে সরল রেখার ঢাল, বিন্দুর কথা বলা লাগবে না। কারণ হচ্ছে থেটার পরিমাণ পরিবর্তন হয় না, প্রত্যেকটা বিন্দুর ঢাল একই, তাই আমরা কিন্তু সরল রেখার ঢাল বলতে পারবো। কোনো বিন্দু বললেও চলবে, না বললেও চলবে। এবং এটাও আমরা এখানে শিখে ফেলেছি, প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ একই, যেহেতু এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে একই কোণ উৎপন্ন করছে। আর ঢাল মানেই ট্যান থেটা, থেটার পরিবর্তন না মানে হচ্ছে ট্যান থেটার পরিবর্তন না, ট্যান থেটার পরিবর্তন না মানে হচ্ছে ঢালের পরিবর্তন হচ্ছে না সরল রেখার ক্ষেত্রে। এই জন্য কিন্তু আমরা সরল রেখার ঢাল কথাটা বলতে পারবো, কিন্তু বক্ররেখার ঢাল এই কথাটা বলতে পারবো না, তাই এটাকে ইনভ্যালিড লিখেছি। তাহলে কি লিখতে হবে এর বদলে? এর বদলে লিখতে হবে বক্ররেখার যে কোনো বিন্দু উল্লেখ করে বলতে হবে যে বক্ররেখার এত বিন্দুতে ঢাল, এত বিন্দুতে ঢাল, এত বিন্দুতে ঢাল, মানে ঢাল বিন্দু উল্লেখ করে বলতে হবে, বিন্দু উল্লেখ করে বলতে হবে যে এই বিন্দুতে ঢাল লেখ করো। বক্ররেখার এই বিন্দুতে ঢাল কত সেটা উল্লেখ করে বলতে হবে, বিন্দু উল্লেখ করতে হবে, বিন্দু উল্লেখ করতে হবে যে বক্ররেখার এই বিন্দুতে ঢাল, এত বিন্দুতে ঢাল। ঠিক আছে? আর বক্ররেখার ঢাল কথাটা ভ্যালিড কথা হলো না, আমরা চাচ্ছি বক্ররেখার ঢাল বের করতে। আর ঢাল মানেই কিন্তু পরিবর্তনের হার, মাত্র শিখে এসেছি সরল রেখার মাধ্যমে, এই কনসেপ্টটা শিখলাম আমরা যে বক্ররেখার ক্ষেত্রে ঢাল কথাটা বলা যাবে না, বক্ররেখার কোন বিন্দুতে ঢাল বের করতে হবে সেই বিন্দুটা উল্লেখ করতে হবে, তবে সেই কথাটা ভ্যালিড হবে। ওকে, ভালো কথা। এবার আমরা একটু বক্ররেখার ঢাল বের করতে যাচ্ছি সাহস করে। এই বক্ররেখার ঢাল বের করতে গেলেই আমরা লিমিট ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা নিয়ে আসবো। ঠিক আছে? আস্তে ধীরে পড়াচ্ছি, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেহেতু পদার্থ বিজ্ঞান সহ গণিতে বড় অংশ জুড়ে এটা রয়েছে। পদার্থ বিজ্ঞানের অনেকটা অংশই জুড়েই রয়েছে ডিফারেন্সিয়েশন। আর গণিতে তো অনেক বড় একটা চ্যাপ্টার রয়েছে, তোমাদের দেখতেই পাচ্ছ 9টা চ্যাপ্টার রয়েছে। বিভিন্ন ভাবে আমাদের প্রবলেম গুলা পরীক্ষায় আসে, এবং কথায় যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু ওখানে যে লাগবে 9.9 সমীকরণে, 9.9 চ্যাপ্টারে কিন্তু এই কথাগুলাও লাগবে। এই কথাটা খেলে একটা কথা মনে রাখো আপাতত, যে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ পরিবর্তনের হার নির্ণয় করে বা ঢাল নির্ণয় করে। কারণ পরিবর্তনের হার মানেই কিন্তু ঢাল। আচ্ছা, বক্ররেখা একটু দাগালাম, এরকম করে আবারও দাগালাম।
এখন আমি এই বিন্দুতে আমি লাল বিন্দু দিই, এই যে লাল বিন্দু একটা দিলাম, এই বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাই। তো মাত্র আমরা শিখে আসলাম, ভালো করে খেয়াল করবা কথাটা, যে কোন বিন্দুতে ঢাল নির্ণয় করলে আমি যদি বিন্দু দেওয়া থাকে, একটা বিন্দু কিভাবে ঢাল বের করবো? কারণ ঢাল মানেই পরিবর্তনের হার। ঢাল মানেই মাত্র শিখে আসলাম যে বিন্দু দিয়ে যদি তুমি কাজ করো, মাত্র শিখে আসলাম যে পরিবর্তনের হার মানেই ঢাল। এই যে পরিবর্তনের হার মানেই কিন্তু ঢাল, এই যে ঢাল মানে হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স, পরিবর্তনের হার মানে ডেল ওয়াই ডেল এক্স। তার মানে পরিবর্তন হতে হবে। তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে, স্যার একটা বিন্দুতে আবার কিভাবে পরিবর্তন বের করো? ভ্যালিড কোশ্চেন। হ্যাঁ, পরিবর্তন একটা বিন্দু মানে কি? একটাই তো বিন্দু, একটাই বিন্দুর মধ্যে আবার পরিবর্তন কিভাবে হয়? হ্যাঁ, অবশ্যই ভ্যালিড প্রশ্ন। আমরা করছি কি, যে এই একটা বিন্দুর কাছে অন্য বিন্দুটা নিয়ে আসতেছি। দেখো তো, এই যে এই বিন্দু আর এই বিন্দু, দুইটা বিন্দু একটা বক্ররেখার উপর নিয়েছি। তো এই বিন্দু আর এই বিন্দু যদি ঢাল বের করি, হবে না। এই দুই বিন্দু কনসিডার করলে বক্ররেখা ঢাল হবে না। মাত্র শিখে আসলাম যে না, প্রত্যেকটা বিন্দুতে আমার পরিবর্তনটা ভিন্ন ভিন্ন, এই যে থিটার মানটা ভিন্ন ভিন্ন। তো এই বিন্দুটাকে নিয়ে আসা, একেবারে এই বিন্দুর উপরে স্থাপন করব না, কিন্তু পুরের মতো লাগবে। একেবারে এই বিন্দুটা, এই বিন্দুর নাম্বারিং করি, এ দিলাম আর বি দিলাম। এই বি বিন্দুটা এ বিন্দুর কাছে আনতে 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 এতই কাছে নিয়ে আসছি যে একটা বিন্দুকেই দুইটা বিন্দুর মতো মনে হচ্ছে, বা দুইটা বিন্দুকেই একটা বিন্দুর মতো মনে হচ্ছে। একটা বিন্দুকেই দুইটা বিন্দুর মতো মনে হচ্ছে, কিন্তু দুইটা বিন্দু না, একটা বিন্দু না, একটা বিন্দু না, দুইটা বিন্দুই। কারণ একটু হলেও কিন্তু তার মধ্যে গ্যাপ আছে। আমরা যদি এখানে দাগায় নিই, একটু এ দাগালাম, এই যে এইটা মনে করো x1, কারণ আমার এই বিন্দু স্থানাঙ্ক কি ছিল? x1 y1, আর বি বিন্দু কি ছিল? x2 y2। খেয়াল করো তো, x2 y2 ছিল আগের সরলরেখায়, এখানে ছিল x1 y1। এখন এই বি বিন্দুকে টানতে 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 আনতে 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 একেবারেই একেবারেই এই যে এখানে নিয়ে আসছি। আমি দেখানোর জন্য একটু ফাঁক ফাঁক রেখেছি। দেখো দুইটা বিন্দু মনে হচ্ছে কিনা? দুইটা বিন্দু মনে হচ্ছে, কিন্তু একটু ফাঁক রাখছি, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম, একটু ফাঁক রাখছি তোমাদের দেখার জন্য, ফাঁক থাকবে না এত বড়। যে লাল কালি লাগালাম, লাল কালিতে টানালাম, তাহলে মানে এক্স অক্ষ বরাবর কিন্তু একটু পরিবর্তন আমি দেখাচ্ছি, একটু পরিবর্তন দেখাচ্ছি। তাই এখন আমি যদি বলি যে এখানে একটা স্পর্শক দাগাবো, এই যে এখানে স্পর্শক দাগাও তো, এই যে স্পর্শক দাগালাম, এই যে স্পর্শক দাগালাম, এই স্পর্শকের ঢাল বের করবো এবার। এই যে এইটা থেটা নিলাম, দেখো এই যে বক্ররেখা কিন্তু এই দিক দিয়ে চলে গেছে, এই যেটা থেটা নিলাম, এই যে বক্ররেখা, এই যে স্পর্শক, এখানে কিন্তু স্পর্শক দাগাইছি, খেয়াল করো স্পর্শক দাগাইছি কিন্তু। তো এখন এই যে লাল কালির কলমের দাগ আর কালো কালির কলমের দাগ, এই বরাবর দূরত্ব কত? এই বরাবর পার্থক্য কত? ডেল এক্স। তো ডেল এক্স এর মানটা কমাইতে 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 জিরোর মতো হয়ে গেছে। এই যে এটা কথার গাণিতিক অর্থ হচ্ছে, ওই যে বলেছিলাম না লিমিট আনতে হবে, এখানে লিমিট ডেল টি টেন্স টু জিরো করে ফেলছি। লিমিট সীমা দিয়ে দিলাম তোমাকে, লিমিটেশন দিয়ে দিলাম যে ডেল এক্স এর মানটা যদি জিরো হলে তো হবে না রে বাবা, আগেই বলেছি জিরো হলে ইনভ্যালিড হয়ে যাবে, জিরো হলে ইনভ্যালিড হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে, হবে না, পরিবর্তন হার বের করতে পারবো না, ঢালও বের করতে পারবো না। জিরো না, কিন্তু জিরোর মতো। কিরকম? ওই যে গত লিমিট পড়ছিলাম না, যে এক্স এর মান 3 হলে ফাংশনটা আনডিফাইন্ড হয়, কিন্তু এক্স এর মান জি 3 না হয়ে 2.4 হলে কিন্তু ফাংশনটা আনডিফাইন্ড হয় না, ওইটাই কিন্তু লিমিটিং ভ্যালু। আমরা কিন্তু এখানে ডিফারেন্সিয়েশনে এক্সাক্ট ভ্যালু বের করতে পারবো না, কারণ কোন পয়েন্টের কোন ঢাল আসলে ওইভাবে আমি বের করতে পারছি না। তাই আমরা একেবারে কাছাকাছি পরিবর্তনটা ধরতেছি, যে ডেল এক্স এর মান জিরোর কাছাকাছি হলে এই যে ডেল ওয়াই ভাগ ডেল এক্স যেটা হবে, সরি ডেল এক্স একেবারে নিচে, যেটা কেটে দিই, কাটাকাটি ভালো লাগে না। লিমিট কি বললাম? যে ডেল এক্স এর পরিমাণটা, অর্থাৎ x1 আর x2, এই যে বি বিন্দুকে টেনে এখানে আনছি, লিখে দিলাম বি বিন্দু, বি বিন্দুকে টেনে এ বিন্দুর উপরে স্থাপন করেছি, প্রায় উপরে, প্রায় উপরে, কিন্তু উপরে না, কারণ প্রায় উপরে যদি স্থাপন করি তাহলে সেটা জিরো হয়ে যাবে। তাহলে কি সেটার গাণিতিক কথা কি বলবো আমরা? লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এই যে ডেল ওয়াই ভাগ হচ্ছে ডেল এক্স, এটা করেছি। কিন্তু এখন কিন্তু পরিবর্তনের হার পাইছি কিন্তু আমি একটা,
কোন বিন্দু? এই যে বিন্দুটা আমি কি এ বলেছি, এই বিন্দুর কিন্তু একটা পরিবর্তনের হার পেয়েছি, কারণ আমি এ বিন্দুর মধ্যেই বি বিন্দুকে স্থাপন করেছি, একেবারে উপরিপাতন না, কিন্তু একেবারেই পরিবর্তনটা জিরোর কাছাকাছি। কিরকম? এই যে 0.000000000 এরকম মনে করো। জিরো না, খালি জিরো বলবো না, জিরোর একেবারেই কাছাকাছি, একেবারে সূক্ষ্ম। সাধারণ বীজগণিত এটার পরিমাণটা নির্ণয় করতে পারে না, তাই আমরা কি করেছিলাম, ক্যালকুলাসে চলে আসছি। সাধারণ বীজগণিতে এটা পরিবর্তনটা আমরা পাচ্ছি না, তখন কি করলাম, আমরা ক্যালকুলাসের অন্তরীকরণের সাহায্য নিতে। এই পুরা বিষয়টাকে, এই যে পরিবর্তনের হার বের করলাম, তখন ওই একটা বিন্দু ঢাল বের করলাম। কি করে? এই যে কনসিডার করলাম যে দুইটা বিন্দু লাগবে, আর একটা বিন্দুকে টেনে নিয়ে এসে ওইটার এত কাছাকাছি স্থাপন করেছি, দুইটা বিন্দুকে একটা বিন্দুর মতো মনে হচ্ছে, কিন্তু একটা বিন্দু না, দুইটাই বিন্দুই। এই টোটাল বিষয়টাকে আমরা বলছি অন্তরীকরণ। এই টোটাল বিষয়টাকে আমরা বলছি ডিওয়াই ডিএক্স বা অন্তরীকরণ। দেখো, অন্তরীকরণ, এবং এটাকে প্রকাশ করছে হচ্ছে ডিওয়াই ডিএক্স। পড়ছি কিভাবে? ডিডিএক্স অফ ওয়াই। পড়ছে কিভাবে? ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্স কথাটার অর্থ কি তাহলে হলো? ডিডিএক্স কথাটার অর্থ হলো এক্স এর সাপেক্ষে। ডিডিএক্স কথাটা হচ্ছে এক্স, ডিডিএক্স কথাটা হচ্ছে একটা ডিডিএক্স, পুরো জিনিসটা হচ্ছে একটা অপারেটর। কি করে? পরিবর্তনের হার বের করে। এটা একটা অপারেটর, এটার নাম হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ অপারেটর। অপারেটর কি করে? পরিবর্তনের হার বের করে দেয়। তার সামনে তুমি যাকেই দিবা না কেন, যাকেই দিবা, সে কি করবে? পরিবর্তনের হার বের করে। প্রশ্ন হচ্ছে কার সাপেক্ষে? এই যে ডিডিএক্স দেখলে বুঝবো এক্স এর সাপেক্ষে, ডিডিটি দেখলে বুঝবো টি এর সাপেক্ষে, ডিডি জেড দেখলে বুঝবো জেড এর সাপেক্ষে, নিচে যেটা থাকবে তার সাপেক্ষে। দেখো তো এখানে, আমি এখানে যেন ব্যাখ্যা করে নিয়েছি আগে। দেখো তো কার সাপেক্ষে ছিল? একক পরিবর্তন। কার একক পরিবর্তনে? ডেল এক্স এর পরে দেখো, ডেল এক্স নিচে, এখানে কিন্তু ডেল এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করেছিলাম আমরা। তেমনি ভাবে আমরা কিন্তু সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার বের করি, সময়ের সাপেক্ষে আমরা হচ্ছে স্মরণের হার বের করি, পরিবর্তনের হার বের করি। তেমনি এখানে আমরা ডিডিএক্স একটা অপারেটর, এর কাজ হচ্ছে পরিবর্তনের হার বের করা বা ঢাল বের করা। কার? বক্ররেখার ঢাল বের করা। বক্ররেখার ঢাল কিন্তু বের করবে কে? ডিওয়াই ডিএক্স। বক্ররেখার ঢাল শুধুমাত্র, দেখো তো আমি একটু হাত দিয়ে একটু মুছে একটু বন্ধ করে দেখাচ্ছি, শুধুমাত্র ডেল ওয়াই ডেল এক্স সরল রেখার ঢাল বের করতে পারে ইজিলি, কিন্তু বক্ররেখার ঢাল বের করতে পারে না। তো বক্ররেখার ঢাল বের করার জন্য কি শর্ত জুড়ে দিতে হয়? এই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, এই শর্তটা যখন আমি জুড়ে দিচ্ছি, তখন বি বিন্দুটা কাছে আস্তে আস্তে এ বিন্দুর উপরে এমন ভাবে কাছে আসতেছে, এ আর বি কে একটা বিন্দুই মনে হচ্ছে, কিন্তু একটা বিন্দু না। এই জন্য এটাকে বলতেছি যে এই এক্স অক্ষ বরাবর এ এবং বি বিন্দুর মধ্যে পরিবর্তনটা হচ্ছে মাত্র জিরোর কাছাকাছি। জিরোর কাছাকাছি হলে সুবিধাটা কি? আমি তখন দুইটা বিন্দুই পাচ্ছি, আবার একটা বিন্দু বলতেও পারতেছি। দুইটা বিন্দুই পাচ্ছি, আবার একটা বিন্দু বলতেও পারতেছি। কিন্তু তার মানে কি? আমরা ওই বিন্দুর ঢাল বের করতে পারছি। ওই বিন্দু মানে কি? ওই বিন্দু মানে হচ্ছে স্পেশাল, বিশেষ। ওই যে বলি না আমরা যে তাৎক্ষণিক বেগ বের করো, তাৎক্ষণিক ত্বরণ বের করো। তাৎক্ষণিক ত্বরণ মানে কি? সময় ব্যবধান কখন? একটা ঘটনা এখনই ঘটে গেল, এই যে আমি একটা টোকা মারলাম, তাৎক্ষণিক। এই যে টোকা মেরে এই যে এই পেজ থেকে হাতটা যে তুলে নিলাম, আঙ্গুলটা যে তুলে নিলাম, সময় ব্যবধান কত? সময় ব্যবধান একেবারে শূন্যের কাছাকাছি। 1 সেকেন্ড? নো, 1 সেকেন্ড কিন্তু না, একেবারে শূন্যের কাছাকাছি। তার মানে কি? একেবারে শূন্যের কাছাকাছি মানে বিষয়টা হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক টোকা মারছি, এই যে, ঠিক আছে? তার মানে তাৎক্ষণিক কথাটা যখন উল্লেখ আসবে, কিন্তু আমার সময় ব্যবধান শূন্যের কাছাকাছি আসতে হবে। তখন কিন্তু আমার লিমিট ছাড়া আর উপায় থাকবে না, ডিফারেন্সিয়েশন থাকা ছাড়া কিন্তু আর উপায় থাকবে না। তাই আমরা ডিফারেন্সিয়েশনটা বিষয়টা বুঝলাম। এখন এটা সংজ্ঞাটা আমি যাব এখন, মানে বিষয়টা বুঝতে পেরেছি যে একটা বক্ররেখার ঢাল বের করতে পারে এবং একটা বিন্দুতে ঢাল বের করতে পারে ইজিলি, ঠিক আছে? পরিবর্তনের হার বের করতে পারে একটা বিন্দুতে। তাহলে বেসিক্যালি ঢালের তাহলে আমার অন্তরীকরণের কাজ কি? পরিবর্তনের হার বের করা, ঢাল বের করা অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য। আর ঢাল মানে হচ্ছে পরিবর্তনের হার।
স্পেশালিটি কি, যে অতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে পারে। তো এই অতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে পারলে সুবিধা কি হলো, বক্ররেখার কোন বিন্দুতে আমরা ঢাল বের করতে পারলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা দুটা সমীকরণ নিই, তাহলে আমরা এখন সংজ্ঞাটা নিয়ে নিচ্ছি, মানে আমি কিভাবে গাণিতিকভাবে প্রেজেন্ট করতে পারি। তো দুইটা বিন্দু নাও, তো একটা নাও হচ্ছে, মনে করো আমি পরিবর্তন কত করেছি, ডেল এক্স। তার মানে দেখো তো, আমি আবার দাগানি এখানে, এই যে দুইটা বিন্দু ছিল, একটা লাল বিন্দু একটা কালো বিন্দু, এই দুটা বিন্দুর মধ্যে আমি এবার একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এবার একটু বড় করে দেখাচ্ছি, একটা লাল দিয়ে একটা কালো দিয়ে, এবার একটু বড় করে, যদিও ছোট নিতে হবে পরিবর্তনটা, এবার একটু বড় করে দেখাচ্ছি যেন বুঝতে পারার জন্য। হ্যাঁ, তো এইটুকা দূরত্ব কত, এইটুকা দূর হচ্ছে এক্স, এইটুকা দূর হচ্ছে এক্স ওয়ান, আর লাল বিন্দু পর্যন্ত দূরত্ব কত, লাল বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স টু, তাই না? তাহলে আমার ডেল এক্স কত হচ্ছে, ডেল এক্স ইজিক্যাল টু হচ্ছে এক্স টু বিয়োগ এক্স ওয়ান, বা এভাবে লিখতে পারি না, দেখো তো, এক্স ওয়ান ইজিক্যাল টু এক্স লিখলাম, আর এক্স টু ইজিক্যাল টু এক্স ওয়ান প্লাস ডেল এক্স, দেখো এখান থেকে পাচ্ছি এক্স টু ইজিক্যাল টু এক্স ওয়ান প্লাস ডেল এক্স, এই যে এক্স ওয়ান প্লাস ডেল এক্স। তো এক্স ওয়ান এর মান যদি আমি এক্স হিসেবে চিন্তা করি, তাহলে এক্স প্লাস হচ্ছে ডেল এক্স লিখতে পারি। অর্থাৎ প্রথম বিন্দু পর্যন্ত দূরত্বকে আমি এক্স লিখলাম, আর দ্বিতীয় বিন্দু পর্যন্ত দূরত্বকে এক্স টু না লিখে এক্স টুর জায়গায় লিখলাম হচ্ছে এক্স প্লাস হচ্ছে ডেল এক্স, একই কথা। দেখো এই যে এইটুক হচ্ছে এক্স টু, আর এইটুক এই যে কালো বিন্দু পর্যন্ত এক্স ওয়ান, আর এইটুক হচ্ছে এক্স টু। তাহলে এক্স টু সমান সমান যদি আমি না লিখে এক্স টু সমান সমান লিখতে পারি না, যে এক্স ওয়ান প্লাস হচ্ছে ডেল এক্স, হ্যাঁ লিখতে পারি। তাহলে এক্স ওয়ান এর জায়গায় প্রথম যে দূরত্বটা ছিল এ বিন্দুর স্থানাঙ্ক, এটা ছিল বি, তো এ বিন্দুর জায়গায় বললাম যে ওই এক্স ওয়ান না বলে এক্স বলবো, তাহলে এক্স টুর জায়গায় কি বলবো, তো আমি এক্স প্লাস ডেল এক্স বলতে পারি। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো যে একটা ফাংশন নিলাম, একটা ফাংশন y is equal to মনে করে x স্কয়ার ফাংশন is equal to f of x, একই কথা। তো একটা লিখতাম যে, তাহলে আমি যদি বলি যে একটা ফাংশন f of x1, তাহলে কি বলবো, y1 বলবো। ঠিক আছে, f of x2, তাহলে একটু লিখতে হবে কি y2। দেখো তো খেয়াল করে, আমাদের জানা আছে একেবারে সিম্পল কথা, f of x, y is equal to f of x দ্বারা আমি একটা ফাংশনকে ডিফাইন করি। ঠিক আছে, তো আমি বললাম, আমি এবার x এর মান একবার x1 দিলাম, তখন y এর যে মানটা পেলাম তখন আমি y1 লিখলাম। আবার x এর মান আবার পরিবর্তন করলাম, মনে করো, যেমন আমি একটু দেখাই তোমাকে, f অফ মনে করো x ইজ ইকুয়াল টু মনে করো x স্কয়ার, আমরা x স্কয়ার লিখেছি, তো f অফ 1 বললাম, তাহলে কি হবে 1 স্কয়ার, তাহলে 1। f অফ 2 মানে কি 2 স্কয়ার, মানে কি 4। তো আমরা এই যে 1 2 f অফ 3 লিখতেছি, এটার নাম কি 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 9, তাই তো? তাহলে 1 2 3, তখন তো বারে বারে তার y লিখতে পারবো না, ভিতরটাকে লিখবো x1, এই যে x1 এর মান একবার লিখছি, x এর ভিতরে কি লিখছি 1 লিখছি 2 লিখছি 3 লিখছি। তো x1 কে আমি বললাম x1, 2 কে x2, 3 কে x3 লিখলাম। তাহলে এই যে মানগুলা যেগুলা পেলাম, এটার মান একটা নাম দিলাম y1, একটা নাম দিলাম y2, একটা নাম দিলাম মনে করো y3। তেমনি দুইটা ফাংশন লিখেছি, একবার x1 সমান সমান y1, একবার x1 x2 সমান সমান লিখেছি, আমরা ফাংশন অফ x2 সমান লিখেছি y2। ঠিক আছে, এটা গেল। তো এই যে এই ফাংশন অফ x2, এটাকে যদি আমি লিখি, দেখো তো খেয়াল করো তো, x লিখি যদি, তাহলে আমি মনে করে লিখলাম হচ্ছে y1, ভালো কথা। দেখো খেয়াল করো, এইবার ফাংশন অফ x2 এর জায়গায় লিখবো হচ্ছে x প্লাস ডেল x লিখবো। এই যে দেখো তো খেয়াল করো তো, x2 এর জায়গায় x1 এর জায়গায় x লিখলাম, ধরে নিলাম, আর x1 থেকে x2 তে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যের নাম দিয়েছিলাম কি ডেল x, তাই আমরা ওই x2 না লিখে x প্লাস ডেল x লিখলাম। ঠিক আছে, এই ক্লিয়ার, ক্লিয়ার। এখন খেয়াল করো, আমরা কিন্তু দেখো এখানে এখানে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন পেয়ে গেছি, কিন্তু এটা কিন্তু dy dx বলেছি আমি, এটাকে একটু লিখছি এখানে, খেয়াল করে দেখো সুন্দরভাবে লিখছি, এখানে লিখি প্রকাশ আর না যাই। দেখো তো এই এপার থেকে লিখি যে dy dx ইজ ইকুয়াল টু লিখেছি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল y ভাগ হচ্ছে ডেল x, এটা আমাদের সংজ্ঞা। তো এটাকে এইভাবে লিখতে পারি না, দেখো তো ডেল এক্স, আমি পুরাটা একদম বেসিক থেকে ভেঙে ভেঙে ডেফিনেশনটা নিয়ে এসে দেখাচ্ছি। দেখো তো ডেল ওয়াই মানে কি, ডেল ওয়াই মানে y2 বিয়োগ y1 আমরা লিখেছিলাম, ডিভাইড বাই হচ্ছে ডেল এক্স টা ডেল এক্স থাকলো। দেখো তো এবার লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, ডেল এক্স টেন্ডস 0, y2 এর জায়গায় লিখবো, দেখো তো y2 এর জায়গায় লিখবো ফাংশন অফ x প্লাস ডেল এক্স, ফাংশন অফ x প্লাস ডেল এক্স লিখবো, বিয়োগ y1 এর জায়গায় দেখো লিখবো হচ্ছে ফাংশন অফ x, আর কিছু না রে বাবা, এই যে আমাদের হয়ে গেছে, এটা আমরা লিখবো। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে এরকম লিখবো, ডেল এক্স এর জায়গায় ডেল এক্স লিখবো। এবার গণিতে মনে করো, গণিতে ফিজিক্সে এই ডেল এক্স জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, মনে করো গণিতে
এই যে ডেল এক্স মানে কি, যে এক্স অক্ষ বরাবর যে এই যে ছোট্ট একটা পরিবর্তন, এই ডেল এক্সটা দেখতে ভালো লাগতেছে না, তো ডেল এক্স এর জায়গায় আমি অন্য সিম্বল একটা প্রকাশ করলাম, সমস্যা আছে? ডেল এক্স এর জায়গায় আমি এইচ ধরলাম, যে এই এক্স অক্ষ বরাবর যে পরিবর্তনটা হয়েছে তার নাম ডেল এক্স না লিখে আমি এইচ লিখবো, গণিতে এইচ লেখা হয়, স্মল ইন্টারভাল, ছোট্ট পরিবর্তন। তাহলে কি লিখবো দেখো তো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স এর জায়গায় লিখতেছি এইচ খালি, আর কিচ্ছু না, চলকটা পরিবর্তন করতেছি। এইটা হচ্ছে আমাদের অন্তরীকরণের ডেফিনেশন। এই ডেফিনেশন দিয়ে আমরা অঙ্ক করব, এবং এটা পরীক্ষায় একটা আসবেই আসবে 4 মার্কের জন্য। এই যে এইটা, আমি যে এই যে এদিকে যদি একটু দেখাই তোমাদের, এই যেটা, ঠিক আছে? এই যে আমরা কিন্তু কথা থেকে সংজ্ঞায় চলে আসছি, গণিতে চলে আসছি, কথা দিয়ে কিন্তু তত্ত্বীয় থেকে আমরা ডেফিনেশনে চলে আসছি। এই যে dy dx is equal to limit h tends to 0, h তাহলে কিন্তু ডেল এক্স, বেসিক্যালি এক্স অক্ষ বরাবর যতটুকু পরিবর্তন সেটাকে আমরা h দ্বারা প্রকাশ করেছি, x প্লাস ডেল এক্স এর জায়গায় h লিখেছি, f of x ভাগ হচ্ছে h। দেখো তো f of x প্লাস h মানে কি, f of x মানে y, অর্থাৎ একটু পরিবর্তন, ওই যে x প্লাস h, এই যে একটু পরিবর্তন যেটাকে আমরা h ধরেছি, আর নিচে হচ্ছে h। এই যে লিমিটের এখন আমরা সাহায্য নিলাম, এটাকে বলা হয় লিমিটের সাহায্য অন্তরীকরণ বা মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা। এটার নাম হচ্ছে লিমিটের সাহায্য অন্তরীকরণ বা মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা। সবাই দেখতে পাচ্ছ, এই দেখো, এইটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ, ঠিক আছে? অন্তরীকরণের কাজ কি, পরিবর্তনের হার নির্ণয় করে, বক্ররেখার ঢাল বের করে, অতি অল্প পরিবর্তনের হার বের করে, যেটাকে আমরা গণিতে বলি ডেল এক্স টেন্স টু জিরো বা এইচ টেন্স টু জিরো, লিমিটের সাহায্যে আমরা প্রকাশ করি, আর কথায় বলি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ঠিক আছে? তো এইটা গেল আমাদের অন্তরীকরণের ডেফিনেশন। যতগুলো আমাদের অন্তরীকরণ করবো আমরা মূল নিয়মে, ততগুলাতেই কিন্তু আমি এইটা লিখবো, বারবার এটা লিখবো, বারবার এটা লিখবো, ঠিক আছে? বারবার এটা লিখবো। আমি একটা অন্তরীকরণ করে দিচ্ছি তোমাদের, তোমাদের ইয়াটা কেটে যাবে হয়তো বা। এই আর একটা কি লিঙ্ক দিব বলো, তোমরা বললে দিব। তোমরা যদি এখন ক্লাস করতে চাও নাকি নেক্সট দিনে মূল নিয়ম অন্তরীকরণ করবো, বলো, একটু বললে আমি লিঙ্ক দেবো, লিঙ্ক কেটে যাবে এখনই। এই তাহলে তো, আচ্ছা নেক্সট দিনে করি, অনেক রাত হয়ে গেছে, 10টা 42 বেজে গেছে। আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ? তাহলে অন্তরীকরণের বেসিকটা আমরা শিখেছি, যে পরিবর্তনের হার বের করে, আর ঢাল নির্ণয় করে, বক্ররেখার ঢাল বের করে, একটা বিন্দুর ঢাল বের করতে পারে, অতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে পারে। এই কথাটা শিখলাম, এবং এই ডেফিনেশনটা মুখস্থ করে ফেলবো কিন্তু এখনই। লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ভাগ h, এইটা দিয়ে অনেকগুলো অঙ্ক করবো, কিন্তু সেম জিনিস বারবার লিখবো, কিন্তু সেম জিনিস বারবার লিখবো, কিন্তু এটা কিন্তু আর কথা বলবো না যে কেন হলো, কিভাবে হলো। সব প্রশ্ন কিন্তু উত্তর এখানে এই এই ভিডিওটার মধ্যে আছে, যেটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব। থাকুক আজকে।